প্রেম নয়, এবার সোজা বিয়ে। কাঠ ছাপাতে দিয়ে দিয়েছি অলরেডি। মাইশার ফোন মেসেজটা দেখে মাথা চক্কর দিয়ে উঠল। গলা শুকিয়ে গেছে। তলে তলে তাহলে এত দূর? মাইশা কি তাহলে আমাকে ছেড়ে চলে যাবে বা যাওয়ার প্ল্যান করছে? মেসেজটা দেখার পর ওর মোবাইলটা আগের জায়গায় রেখে আমি আবার আয়নার সামনে দাঁড়াইয়া নিজেকে প্রশ্ন করছি, কি আছে নিলয়ের মাঝে যে ওর জন্য আজ আমি আমার ভালোবাসাকে হারাতে চলেছি। ওদিকে মাইশা ওয়াশরুম থেকে বেরিয়ে এসে আমাকে দেখে বলল, সে কি, তুমি এখনও দাঁড়িয়ে আছো কেন? গলাটা শুকিয়ে গেছে, এক গ্লাস পানি দিবা? টেবিলে আছে, নিয়ে খাও। আর সরো, আমাকে আজ তাড়াতাড়ি অফিসে যেতে হবে। নিজেকে বড় অসহায় মনে হচ্ছে। যে মেয়েটা অফিসে যাওয়ার আগে প্রতিদিন আমাকে 3-4 বার দেখে নিত কিছু মিসিং কিনা। আর আজ সে মানুষ কত তাড়াতাড়ি পরিবর্তন হতে পারে মাইশাকে না দেখলে হয়তো জানতামই না। টেবিলের উপর থেকে পানি গ্লাসটা নিয়ে পানি পান করে বেরিয়ে পড়লাম অফিসে যাওয়ার জন্য। অফিসে নিজের রুমে বসে আছি, এমন সময় বসের কল আসলো। হ্যালো স্যার, বলুন। আপনি আমার রুমে আসুন তো, কথা আছে। স্যারের রুমে চলে গেলাম। আমাকে দেখে স্যার বলল, কি সমস্যা আপনার? কই কিছু না তো স্যার। কিছু না। তাহলে অফিসে এসে এরকম করে থাকেন কেন? কাজে মন নাই? সব সময় টেন্স দেখায় কেন আপনাকে? আমি চুপ। কি সমস্যা, কি খুলে বলুন। ভাবির সাথে ঝামেলা নাকি অন্য কিছু? আমি মাথা নিচু করে দাঁড়িয়েই আছি, কিছু বলছি না। আর বলবোই বা কি, যে আমার স্ত্রী অন্য কারোর সাথে পরকীয়া করছে সেই জন্য? দেখুন, আপনার যে সমস্যা হোক না কেন সেটা কালকের মধ্যেই মিটিয়ে নেবেন। এভাবে অফিসে চলে না। অফিস কাজ থাকে, সেগুলো তো করতে হবে, তাই না? জি স্যার। আপনাকে কাল ছুটি দেওয়া হলো। আপনি আপনার সমস্যার সমাধান করে তারপর অফিসে আসবেন। এখন আসুন আপনি। আমি স্যারকে সালাম দিয়ে চলে আসলাম নিজের রুমে। চেয়ারে বসে বসে ভাবছি, কি কপাল আমার। আমি কিছুদিন ধরে চিন্তিত, সেটা স্যার বুঝলেও যে বোঝার সে বোঝে না। এটা একটা দীর্ঘশ্বাস ছেড়ে অফিসের কাজে মনোযোগ দিতে চেষ্টা করলাম। অফিস শেষ করে বাসায় ফিরতে একটু দেরি হয়ে গেল। বাসায় এসে দেখি মাইশা বসে আছে। আমাকে দেখে বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, খাবে। আমার আজ শরীরটা ভালো না, তাই তাড়াতাড়ি ঘুমাতে হবে। আমিও বলে ওয়াশরুমে গেলাম। ফ্রেশ হয়ে এসে ডিনার করে শুয়ে পড়লাম দুজনে। আমি মাইশার বিপরীত মুখে শুয়ে আছি। তা দেখে মাইশা আমাকে টেনে চিৎ করে নিয়ে আমাকে বুকে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করছে। আমিও আর বাধা দিলাম না, যদিও এখন ওর এসব ন্যাকামো ভালোবাসা আমার আর ভালো লাগে না। মেয়ে মানুষ যে এতটা পারফেক্ট অভিনয় করতে পারে সেটা মাইশাকে না দেখলে হয়তো জানতামই না। মাইশা ঘুমাচ্ছে আর আমি ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু কি জানেন তো, কষ্টের রাতগুলো খুব লম্বা হয় আর খুব পেইনফুল হয়। অনেকক্ষণ এপাশ ওপাশ করছি, কিন্তু ঘুম আসছে না। মাথায় একটাই চিন্তা, কেন করছে সে এমন? আমার বুকের ওপর মাইশা মাথা রাখে। মাথাটা সরিয়ে দিয়ে বিছানার দিকে উঠে রুমের ভেতরে পায়চারি করছি আর কিছু প্রশ্নের উত্তর খুঁজছি। এমন সময় মনে হলো মাইশার মোবাইলটা একটু দেখব নাকি দেখব না। হ্যাঁ ও না, এর মাঝে মাইশা মোবাইলটা হাতে নিলাম, নিয়ে ইনবক্সে গেলাম। ইনবক্সে ঢুকেই দেখি নিলয়ের সাথে সারাদিন ভালোই কথা হয়েছে মাইশার। কৌতূহল নিয়ে ওপেন করলাম ওদের মেসেজগুলো দেখার জন্য, কিন্তু মেসেজগুলো দেখে আমি অবাক। মাথায় আকাশ ভেঙে পড়লো আমার। মেসেজগুলো দেখে মাইশা প্রেগনেন্ট। মাইশা আজ অফিসে না করে হসপিটালে গেছে। আপনাদের বোঝানোর জন্য মেসেজগুলো তুলে ধরা হলো। মেসেজগুলো হলো, প্রথম থেকে হসপিটালে পৌঁছাচ্ছে নিলয়। মাত্র আসলাম। ডক্টরের সাথে কথা বলছো? না, সিরিয়ালে আছি। আচ্ছা, ডক্টর কি বলে? আর টেস্ট করাতে বললে এসব করবা? আর রিপোর্টে কি আসে জানাবো? ওকে। আচ্ছা, 1 ঘন্টা পর আমার কথা বলে ওরা সব কিছু পজিটিভ আছে নিলয়, পজিটিভ আছে। মাত্র টেস্ট করে রিপোর্ট নিয়ে বের হলাম। সত্যি? ডক্টর বলছে বাবুটা ঠিক পজিশনে। ওয়াও। আচ্ছা, এখন বাসায় যাও। তোমার বরকে এসব জানাবে কখন? ওর তো এখন জানা প্রয়োজন, আজ না কাল ওকে জানাবো।
আমি এখন বাসা যাব, বাই। মাইশার পেটে নিলয়ের সন্তান। আমি দাঁড়িয়ে আছি না বসে আছি ভুলে গেছি, মাথা যেন আর কাজ করছে না, চারদিক কাঁপছে বলে মনে হচ্ছে, হাত পাও কাঁপছে। মাইশার মোবাইলটা আমার হাত থেকে পড়ে গেল বিছানার ওপর। দিক বেদিক না পেয়ে হাতে পা ছেড়ে দিয়ে বসে পড়লাম শোলে। কি করব না করব বুঝতে পারছি না। মাইশার দিকে তাকিয়ে দেখি ঘুমাচ্ছে। যদিও আগে থেকে জানতাম মাইশা নীলর প্রেম করছে, তবুও মনের মাঝে একটু বিশ্বাস বা আশা ছিল মাইশা হয়তো ওর ভুল বুঝবে, ফিরে আসবে আমার কাছে। কিন্তু না, ভুল আমার। আমি বেহায়ার মতো এখনও ওদের মাঝে পড়ে আছি। কিন্তু না, আর না, থাকবো না ওদের মাঝে। আজ এখনই চলে যাব দূরে কোথাও, অজানা কোনো শহরে। ফ্লোর থেকে উঠে দাঁড়ালাম। ড্রিম লাইট আলোয় নিজের জামা কাপড় সব ব্যাগ গুছিয়ে নিলাম। মাইশা এখনও ঘুমাচ্ছে। চলে যাওয়ার আগে টেবিলে বসে একটা চিঠি লিখে রাখলাম। রেখে ব্যাগটা নিয়ে মাইশাকে শেষবারের মতো দেখে নিয়ে বেরিয়ে পড়লাম রুম থেকে। কিন্তু এখন আমি যাব কোথায়, এত রাতে থাকবো কোথায়, এসব ভাবতেই তানিয়ার কথা মনে পড়ল। আর কোনো কিছু না ভেবে তানিয়াকে কল দিলাম। 3বার রিং হওয়ার পর কল ধরলো তানিয়া। হ্যালো, এত রাতে কল করলি কেন? খুব বিপদে পড়েছি দোস্ত, একটু হেল্প কর না। কি বিপদ? আমাকে আজ রাতটা তোদের বাসায় একটু থাকতে দিবি? হোয়াট? তুই? প্লিজ এখন কোনো প্রশ্ন করিস না, পরে সব বলবো তোকে। আচ্ছা তুই কোথায় আছিস বল, আমি আমাদের ড্রাইভারকে পাঠাচ্ছি। একটু পর একটা ব্ল্যাক কালারের গাড়ি এসে দাঁড়ালো আমার সামনে। আমিও উঠে পড়লাম। তানিয়ার বাসায় পৌঁছে দেখি তানিয়া আমার জন্য বসে আছে। আমাকে দেখে বলল, কি হয়েছে তোর? সব কিছু খুলে বললাম তানিয়াকে। তারপর তানিয়া আমাকে নিয়ে একটা রুমে গিয়ে বলল, এখানে আজ রাতটা ঘুমাও, কাল দেখছি কি করা যায়। ধন্যবাদ। টেনশন করিস না, আমি কালকেই দিনাজপুরে চলে যাব। দিনাজপুরে আমার বাসা। চুপ, কোনো কথা বলবি না, যা ঘুমিয়ে পড়। আর হ্যাঁ, মাইশাকে নিয়ে আর 1 মিনিটও ভাববি না। তানিয়া চলে যাওয়ার পর আমি শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছে না। বারবার সেই মেসেজগুলো ভাসছে চোখের সামনে। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে মাইশা এসব করছে। কত স্বপ্ন ছিল দুজনের। আমাদের প্রথমে কি বেবি হবে এবং কি নাম রাখবো সেটা নিয়েও ঝগড়া করতে করতে যে দুজন কত রাত না ঘুমিয়েছি দিয়েছি সেটাও জানা নেই। কিন্তু সেই মাইশার কিনা আজ অন্য কারো বেবি পেটে নিয়ে মহা খুশি। সকালবেলা দরজায় কারো ঠক ঠক শব্দে ঘুম ভাঙলো আমার। দরজা খুলে দেখি মাইশাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে একটু অবাক হলাম। মনের মধ্যে কিছু প্রশ্ন উদয় হলো। প্রথম যে প্রশ্নটা মাথায় এলো সেটা হলো, ওর হাতে কাগজটা কিসের? তাহলে কি আমার থেকে ডিভোর্স পেপার সাইন নিতে এসেছে? আরও কিছু প্রশ্ন নিয়ে আমি দাঁড়িয়ে আছি, আর আমার সামনে মাইশা। দুজনেই নীরব, কেউ কিছু বলছি না। মনে মনে ভাবছি মাইশা এখানেই বা এলো কেন? এভাবে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছিল না। তাই ঘুরে আবার রুমের ভিতরে যাব। তখনই কেউ জড়িয়ে ধরে বলল, মনে হলো খুব শক্ত করে জড়িয়ে ধরলো। মুহূর্তের মধ্যে সব কিছু এলোমেলো হয়ে গেল আমার। হাজারো হলেও ভালোবাসি যে পাগলিটাকে, তাই ওর প্রতিটা স্পর্শ আমার কাছে ছিল বিশেষ কিছু। কিন্তু এখন কেন জানি আর সে অনুভূতিটা আসে না। কেমন জানি হাঁসফাঁস লাগছিল, তাই ঝটকা দিয়ে ছাড়িয়ে নিয়ে বিছানায় গিয়ে বসে পড়লাম। এমন সময় তানিয়া আসলো রুমে। এসে মাইশাকে দেখে তানিয়া রেগে আগুন হয়ে বলল, এই মেয়ে, কি চাও এখানে? কেন এসেছো? মাইশা চুপ, কথা বলছে না কেন? মাইশা এখনো চুপ, আমার দিকে তাকিয়ে আছে। এতদিন ছেলেটাকে জ্বালিয়েছো, তাতেও শখ মেটেনি, এখন আমার আশাতেও আসছো? এবার মাইশা মাথা নিচু করে ফেললো। ওকে দেখে বুঝতে পারছিলাম যে মাইশার মন ভীষণ খারাপ, কিন্তু কেন খারাপ সেটা বুঝতে পারছিলাম না বা বকতেও চাইছিলাম না। আমি আমাকে নিয়ে কোর্টে যাচ্ছি, উকিলের সাথে দেখা করব, এসে যেন না দেখি তুই আমার বাড়িতে আসিস বলে তানিয়া আমার হাতটা ধরে রুম থেকে বেরিয়ে পড়বে এমন সময় আমাকে এবং তানিয়াকে অবাক করে দিয়ে মাইশা কষে একটা থাপ্পড় মারলো তানিয়ার গালে। থাপ্পড়টা মেরে তানিয়ার হাত থেকে এক টানে আমার হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, আমার স্বামীর হাত ধরা সাহস হয় কী করে তোর? তানিয়া পুরা
হয়ে গেল, আমি পাথর প্রায়। মাইশা তানিয়াকে থাপ্পড় মারলো কেন? তারপর আমাদের আর অবাক করে দিয়ে মাইশা তানিয়ার ওপর আঙ্গুল তুলে বলল, ও আমার স্বামী, ওকে ছোঁয়ার অধিকার শুধু আমার, আর শুধু আমার। বলছিস তুই? তানিয়া গালে হাত দিয়ে হাঁ করে তাকিয়ে আছে মাইশার দিকে। কি হচ্ছে, কি চলছে? আমি তানিয়া কিছুই বুঝতে পারছিলাম না। মাইশার এমন রেট দেখে আমরা রীতিমতো শক্ত। কি হচ্ছে না হচ্ছে কিছু মাথায় ঢোকাতে আগেই মাইশা আমার হাত ধরে বলল, চলো আমার সাথে। কোথায়? কোথায় মানে বাসায়। আমি যাব না, তুই যাবি, তোর 14 গোষ্ঠী যাবে। হাত ছেড়ে টি শার্টের কলার ধরে বলেই টানতে শুরু করলো, কিন্তু আমি সায় দিলাম না। কেন যাব আমি? কেন যাবা না? আমি চুপ থাকতে দেখে মাইশা আবার টানতে শুরু করলো, আর টানতে টানতে আমাকে তানিয়ার বাসার সামনে নিয়ে এলো। এসে একটা সেদি ধরে দুজনে বসে পড়লাম। আমি এখনো বুঝতে পারছি না যে মাইশা এমন কেন করছে। আমি তো ওর ইচ্ছা মতো ওকে ছেড়ে দিয়েছি, এখন তো ও ইচ্ছা মতো নিলয়ের সাথে মিশতে পারবে। তাহলে আমাকে এভাবে আবার বাসায় নিয়ে যাচ্ছে কেন? এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। আমাকে রুমে ঢুকিয়ে মাইশা কষে একটা থাপ্পড় মারলো আমাকেও। মেয়েরা আমার মুখের ওপর আমার লিখে রাখা চিঠিটা ছুঁড়ে মেরে বলল, এটা কি লিখেছো? কেন? মিথ্যা কিছু লিখেছি কি? কি সত্যি লিখেছো সেটা বলো। কি লিখেছি সেটা আবার পড়ো, পড়লেই বুঝবা। আমি তোমায় বলেছি তোমার থেকে স্পেন চাই। আমি মাথা নিচু করে আছি। আমি নিলয়ের সাথে কথা বলি, ওর সাথে মিশি কিসের জন্য একবারও জানার প্রয়োজন মনে করনি? একবারও প্রশ্ন করার প্রয়োজন মনে করনি? আমি এখনো চুপ, মাথা নিচু করে পায়ের কাছে পড়ে থাকা চিঠিটার দিকে তাকিয়ে আছি। মাইশা আবার বলতে শুরু করলো, আমার পেটে নিলয়ের সন্তান। এটাই ভাবছো? এটা ভাবতে পারলে? এটাই তোমার ভালোবাসা? তুমি না কথায় কথায় বলতে যে আমি অন্য কারো হওয়ার আগে আমায় খুন করবে, করো, নিজেও আত্মহত্যা করবে। আমি কি বলবো কিছু বুঝতে পারছিলাম না, মাথা তোলার শক্ত পাচ্ছিলাম না। আমি তোমাকে কখনো ইগনোর করিনি। আমরা একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট পেয়েছি, সেটা হ্যান্ডেল করেছি আমি আর নিলয়। তাই ওর সাথে একটু বেশি কথা বলতে হয়, টাইমের আগে অফিসে যেতে হয়। আর এসবকেই তুমি ইগনোর হিসেবে ধরে নিলে? বাহ রে স্বামী, কি ভালোবাসা! কোনো বলা নেই, কিছু নেই, ছেড়ে চলে যাচ্ছ। এবার আর চুপ থাকতে পারলাম না। তাহলে ওই মেসেজগুলোর মানে কি? আর ঘড়ি কিনেছো কার জন্য? হ্যাঁ, তুমি আমার কয়টা কলিংকে চেনো? আলিয়াকে চেনো? কেন আগে বলো, চেনো কি না? না, চিনি না। নিলয় আলিয়ার মধ্যে 3 বছরের সম্পর্ক, কিন্তু মাঝে কোনো কারণে ভুল বোঝাবুঝি হয় ওদের মাঝে। তোমার যেমন তানিয়া বেস্ট ফ্রেন্ড, তেমন নিলয়ও আমার বেস্ট ফ্রেন্ড। আর ওদের আবার মিলিয়ে দিতে আমি ঘড়িটা কিনি আলিয়ার টাকায়। আর তুমি না জানো আমার স্যালারি কত? এত দামি ঘড়ি কেনার টাকা হাতে থাকে আমার কাছে। আর যেহেতু এত কিছু দেখেছো, তাহলে তো নিশ্চয়ই সেই মেসেজটাও দেখেছো, যেটাতে নিলয় বলেছে আর প্রেম নয়, এবার সোজা বিয়ে। দেখোনি? দেখেছি। কাল সেই কার্ড পাবে, মানে নিলয় আলিয়ার বিয়ের কার্ড আর সেই মেসেজ। তুমি পৌঁছাইছো কি না যেটা পড়ে ডিলিট করে দিয়েছো? আমি জানতাম না সেটা কে ছিল আর কেন সেই মেসেজ করেছে। তাই তুমি দেখলে মন খারাপ করবে বলে ডিলিট করেছি। তুমি যে প্রেগনেন্ট সেটা আমাকে না বলে আগে নিলয়কে বলেছো কেন? আমি তোমাকে আমার প্রেগনেন্সির কথা আগে বলিনি, কারণ তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছি। আর দেখো, তুমি আমাকে উল্টো সারপ্রাইজ দিয়ে দিলে। বুকের ওপর থেকে মনে হচ্ছে বিশাল কিছু একটা সরে গেল, যেটা এত দিন থেকে দিন দিন বুকের ওপর একটু একটু বড় হচ্ছিল। আমি আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। কি বলবো পাগলিটাকে? মাইশা থপ করে বিছানায় বসে পড়ল। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মাইশার কাছে গিয়ে বসলাম। দুজনেই নীরব। ওই মাইশা চুপ। ক্ষুধা লাগছে মাইশা? চুপ। তাহলে আমি খুন করে ফেলবো শালা। আর একবার তানিয়া করলে। সরি। মাইশাকে জড়িয়ে ধরে। হয়েছে সরি। শালা ভাগ এখান থেকে। তাহলে কি তানিয়ার কাছে যাইতে চাইবি আবার? বল যা, দেখি তোর কত সাহস। পা বাড়া দেখি বাসা থেকে উঠে। আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, আটকাতে পারবা? তারপর ওদিক থেকে কোনো শব্দ পেলাম না।
শুধু কারো বুকের স্পর্শে শিউরে হয়ে উঠলাম। পাগড়িটা বুকের মধ্যে মুখ গুজে দিয়ে কাঁদছে। ওই চুপ কেন? চুপ করবে? থাকতে পারতে তুমি আমার ছেড়ে 100 বার পারবে না শয়তান। পাগল আমাকে বলল কি আমি তোমায় মিথ্যা বলতাম? আমি চুপ, আর কখনো এমন করব না। যদি আমার উপর কোনো সন্দেহ হয় তাহলে সরাসরি বলবে আমায়। জানো সকালে চিঠিটা নিয়ে কতক্ষণ কেঁদেছি। সরি, যাও ফ্রেশ হয়ে এসো, আমি খাবার রেডি করি। কেন তুমি? হালিমা কোথায়? ওকে ছুটি দিয়েছি, আর আমিও জবটা ছেড়ে দিয়েছি। কি কেন? চাই না আমার সেই জব, যে জব যার জন্য তুমি আমায় ভুল বোঝো। চুপ, কাল থেকে অফিসে যাবা? যাব না। যাবে। হয়েছে, এবার ছাড়ো, নাস্তা রেডি করব। না, তোমার না ক্ষুধা লাগছে? বাট সব ক্ষুধা তো খাবারে মেটে না। মানে মানে এখন মিষ্টি খাবো। যা দুষ্ট, আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল মাইশা। ওই কই যাও? ওয়াশরুমে ফ্রেশ হয়ে নাস্তা বানাবো। দূর, আচ্ছা রাতে দেখবো। কচু, আমি বাবার বাড়ি যাব, পা ভেঙে দেব। নো প্রবলেম, আমি হয়তো চেয়ারে বসে বসে খাবো। না খিরে বাবা। মাইশা মেয়ে ওকে বলে মাইশা ওয়াশরুমে চলে গেল, আর আমি হাত পা ছেড়ে দিয়ে শুয়ে পড়লাম। আর মনে মনে ভাবছি, এত সুন্দর একটা মেয়েকে কি ভাবছিলাম আমি। আমি পাগল। হয়তো মাইশা পাগলা, কারণ মাইশা শুধু আমার। সমাপ্ত। ধন্যবাদ।